আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জান বাচ্চা, তোর এই বেজের রূপ দেখে আমার ভেতরে আগুন চলছে। এখন বাড়ি পর্যন্ত যাওয়া তো দূরের কথা, এক সেকেন্ড ধৈর্য ধরার ক্ষমতা আমার নেই। উফ, কাছে জান বাচ্চা, আজ তুই আর আমি মিলে গাড়িটাকে এমনভাবে কাঁপাবো যে গাড়ি আমাদের উন্মাদনা দেখে বলবে, আরে ভাই থাম, তোদের লোড আমি নিতে পারছি না। কথাটা শেষ করেই রুদ্র এক ঝটকায় গাড়ি থেকে নেমে পড়ল। তুরা কিছু বুঝে ওঠার আগেই সে ডোর খুলে তুরাকে কোলে তুলে দিল। পরক্ষণেই তাকে পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজের ভারী শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়ল তুরার উপর। রাতের সেই ঘুটঘুটে অন্ধকারের জনক মানবহীন জঙ্গলের রাস্তায় রুদ্র আর তুরার ভালোবাসার উত্তাপ বাড়তে লাগলো। সময়ের গতিতে তাদের সেই বুনো উন্মাদনায় গাড়িটাও এক সময় মারাত্মকভাবে দুলতে শুরু করলো। বনের নিস্তব্ধতা ছাপিয়ে কেবল দুজনের গভীর তৃপ্তির নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। যাই হোক, তাদের এই একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো এখন কেবল তাদেরই থাক, আমরা আর ভেতরে নাই যাই। ওরা ওদের মতন করে রোমাঞ্চে ডুবে থাকুক। অনেকক্ষণ পার হয়ে গেল। গাড়ির ভেতরে সেই উন্মাদনা এখন শান্ত, কিন্তু বাতাসের গুমোট ভাবটা যেন এখনো বয়ে গেছে। তুরা রুদ্রের চওড়া বুকে মুখ গুজে দিয়ে নিঃশব্দে ফুপিয়ে কেঁদেই চলছে। তুরার কান্নার শব্দে রুদ্রের ঘোর কাটল। সে বুঝতে পারল আজ আবেগের বশে সে অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তুরার এই অসহায় কান্নার রুদ্রের বুকের ভেতরটা মুছড়ে দিল। রুদ্র আলতো করে তুরার ঘাড়ে ভেজা চুলগুলোর কপাল থেকে সরিয়ে দিল। তারপর ওর কপালে গভীর এক চুমু খেয়ে অপরাধীর সুরে ফিসফিস করে বলল, জান, আই এম রিয়েলি সরি। আমি সত্যি একদম পাগল হয়ে গিয়েছিলাম। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার। প্লিজ আমার লক্ষ্মী শোনো বউটা, আর কাঁদিস না। তুরা কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, কথা বলবেন না একদম। আপনার সাথে আমি আড়ি দিলাম, কোনোদিনও আপনার সাথে আর কথা বলবো না আমি। আপনি খুব খারাপ। আজকে আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। আমি জীবনেও এত কষ্ট আর কোনোদিনও পাইনি। আমাকে মেলায় ঘুরতে নিয়ে এসে আপনি শেষমেশ এমনটা করলেন। আপনার মনের মধ্যে এই মতলব ছিল? তুরার এমন অবুঝ আর অভিমানী অভিযোগ শুনে রুদ্রের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। সে বুঝল তুরার রাগটা আসলে অভিমান মেশানো। সে পরম মমতায় তুরার মুখটা একটু উঁচু করে ধরল এবং নিজের আঙ্গুল দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, আচ্ছা বাবা, সরি, আর কোনোদিন এমন হবে না। আবার শোনো পাখিটা, আমি বলছি তো, আমি নিজের মধ্যে ছিলাম না। নেশার ঘরে কি করেছে আমি নিজেও জানি না। খুব বেশি খারাপ লাগছে পাখি। তুরা ছোট্ট বাচ্চার মতো নাক টানতে টানতে অস্পষ্ট সুরে বলল। হুম। রুদ্র এবার অপরাধীর মতো নরম সুরে বলল, আমার কলেজাটা এবার আমাকে মাফ করে দে। বাসায় গিয়ে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নেবে, তাহলে আরাম পাবে। চল এখন বাসায় যাই। তুরা কোনো মতে নিজের অবিন্যস্ত শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল। রুদ্র দেরি না করে ওকে আবারও পাজা কোলে করে তুলে নিয়ে সামনের সিটে বসিয়ে দিল। এরপর নিজের ড্রাইভিং সিটে বসে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ আগের ঝড়ো মুহূর্তগুলোর রেশ এখনো তার চোখ মুখে, তবে এখন সে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে শুরু করলো। রাতের ফাঁকা রাস্তা দিয়ে গাড়িটা দ্রুত গতিতে বাড়ির দিকে ছুটতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ ছটফট করছে আয়ান। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে, কিন্তু কিছুতেই তার দু চোখে ঘুম ধরা দিচ্ছে না। সেই যে তিথির বাড়ি ছেড়ে চলে গেল, তারপর থেকে আয়ানের ঘরটা যেন বড্ড ফাঁকা আর নিঃশব্দ হয়ে আছে। এতদিনে তিথিকে পাশে নিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমানোর এমন এক অভ্যাস হয়ে গিয়েছে যে আজ তাকে ছাড়া বিছানাটা মরুভূমির মতো খা খা করছে। আয়ান প্রচণ্ড বিরক্ত হয়ে নিজের উপরই রাগ ঝাড়তে লাগলো। বিছানায় একটা জোরে ঘুষি মেরে ভিড় করে বলল, অকারণে রাগটা কেন দেখাতে গেলাম? এখন তো মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি। ওইটুকু রাগের জন্য শেষে এখন সারা রাত জেগে থাকতে হচ্ছে। সে বালিশ ছেড়ে উঠে বসলো। দু হাতে নিজের মাথার চুলগুলো টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। তার চেহারায় ফুটে উঠেছে রাজ্যের বিরক্তি আর ছটফটানি। তিথির উপর রাগের চেয়েও এখন যেন তার অভাবটাই বেশি টের পাচ্ছে সে। দাঁতে দাঁত চেপে আয়ান বলল, তিথির বাচ্চা, তোরে যদি একবার সামনে পাই আমি যে কি করবো বুঝতে পারছি না। জীবনটা এক্কেরে তেজপাতা বানায় দিছস তুই। আয়ান এক গ্লাস জল খাওয়ার জন্য খাট থেকে নামলো।
তার মনে হচ্ছে তিথিকে আজই ফিরিয়ে না আনলে তার এই নির্ঘুম রাত আর কাটবে না। আয়ান পানি খেয়েও শান্ত হতে পারল না। বুকের ভেতরটা যেন খা খা করছে। ঘর জুড়ে অস্থির হয়ে পায়চারি করতে করতে এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। লাজ শরমের মাথা খেয়ে সে সোজা আনোয়ার খানের রুমের সামনে গিয়ে হাজির হলো। কারণ সে ভালো করেই জানে আনোয়ার খান ছাড়া আর কেউই জানে না যে তিথি কোথায় লুকিয়ে আছে। আয়ান প্রথমে কিছুক্ষণ দরজার সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে খুব ইতস্তত করছিল, কিন্তু তিথিকে ছাড়া এক মুহূর্ত তার আর সহ্য হচ্ছে না। শেষমেশ সব মান সম্মান বিসর্জন দিয়ে সে দরজায় মাথা ঠেকিয়ে একদম ছোট বাচ্চাদের মতো করুণ সুরে বিলাপ শুরু করলো। চাচা, ও চাচা গো, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি বউ চিবিয়ে খাচ্ছ? ও চাচা, একটু দয়া করো, বলো না আমার বউটা কই? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আয়ান এবার রীতিমতো কসম কাটতে শুরু করলো। তার কণ্ঠ তখন কান্নায় ভেঙে পড়ার মতো শোনালো। সে আবার বলতে লাগলো, চাচা, আমার কিডনির কসম, আমি আর কোনো দিন আমার বউয়ের ওপর রাগ দেখাবো না। প্লিজ চাচা, বলে দাও না আমার জানটা কই? ওই চাচা রে, বউ ছাড়া আমার বিছানা এক্কেরে ঠান্ডা হয়ে আছে। আমার খুব কষ্ট হচ্ছে। চাচা রে, তোমার সেই হারানো যৌবনের কসম, দোহাই লাগে, বলে দাও না আমার বউটা কই গেছে? আনোয়ার খান মাত্রই চোখ বুজেছিলেন। হঠাৎ আয়ানের চিৎকারে তিনি পাশ থেকে চশমা নিয়ে পড়ে ভালো করে চোখ ক্লিয়ার করে বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে আয়ান? এখন বাচ্চাদের মতো দরজার এসে প্যাপু করছিস কেন? আয়ান দরজায় পিঠ ঠেকিয়ে ধপাস করে বসে পড়ল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, চাচা, তুমি এখনো প্যাপু দেখছো? এখানে তো তোমার ভাতেজা বিরহের শেষ হয়ে যাচ্ছে। ওই রাক্ষসীটা তো আড়ি দিয়ে চলে গেছে। এখন বিছানায় শুইলে মনে হয় আমি উত্তর মেরুতে আছি। সব বরফ হয়ে আছে চাচা। তুমি তো নিজের বউরে নিয়ে কম্বলের নিচে আরামে আছো, কিন্তু আমার কলেজার টুকরা তিথি ছাড়া আমি যে মরে যাচ্ছি। চাচা গো, আল্লাহ দোহাই লাগে ও লোকেশনটা দাও। আনোয়ার খান কপালে হাত দিয়ে হাসতে হাসতে বসে রইলেন। আয়ান থামার পাত্র নয়। সে আবার শুরু করলো, চাচা, তুমি কি চাও তোমার একমাত্র ভাতিজা বউ ছাড়া পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক? ও চাচা, কথা বলো, একটু দয়া করো এই এতিমটার ওপর। বউ ছাড়া আমার জীবন এখন লবণ ছাড়া তরকারির মতন পানসে হয়ে গেছে চাচা। তোমার হাতে ধরি, পায়ে ধরি, বলো না তিথি কোথায়? আনোয়ার খান কোনো রকম হাসি থামিয়ে বললেন, আয়ান, আমি তো জানি না, বিশেষ কর তিথি শুধু বলল একটা জায়গায় যামু, কিন্তু কোথায় যাবে সেটাই বলেনি। আয়ান এবার দরজার হাতল ধরে রীতিমতো ঝাঁকাতে শুরু করলো। তার বিলাপের সুর আরো এক পর্দা উপরে চড়ে গেল। মিথ্যে বলো না চাচা। তোমার ওই চশমা পরা চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারছি তুমি সব জানো। ও চাচা, তুমি কি চাও কাল সকালে মানুষ দেখুক ভাতিজা বউয়ের শোকে বারান্দায় ঝুলে আছে? আমি জানি তিথি তোমার কানে কানে সব বলে গেছি। প্লিজ চাচা, আমাকে বাঁচাও, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুমি একবার মুখ ফুটে ঠিকানাটা বলো। কসম, আমি তোমাকে ব্র্যান্ড নিউ একটা স্মার্ট ওয়াচ গিফট করবো। চাচা রে, বউ ছাড়া এই রাতে আমার কাছে 100 বছরের সমান মনে হচ্ছে গো। আনোয়ার খান দু কানে বালিশ চেপে ধরে বিরক্তি আর ধমকের স্বরে বললেন, কানের কাছে এমন প্যাক প্যাক না করে চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমা। ও তো আর শখ করে বাড়ি ছেড়ে যায়নি। তোর মেজাজ আর অহেতুক রাগের ভয়ের মেয়েটা পালিয়েছে। এখন ভুল যেহেতু করেছিস, এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। আয়ান আরো কিছুক্ষণ দরজায় মাথা কুড়ে অনুনয় বিনয় করলো, নানানভাবে প্রলোভ দেখানোর চেষ্টা করলো, কিন্তু আনোয়ার খান এবার একেবারে পাথরের মতো চুপ হয়ে রইলেন। ওপাশ থেকে আর কোনো সারা শব্দ না পেয়ে আয়ান বুঝতে পারলো এখান থেকে আর কিছু বের করা সম্ভব নয়। শেষমেশ কোনো উপায় না দেখে সে হাল ছেড়ে দিল। পরাজিত সৈনিকের মতো ধীর পায়ে নিজের অন্ধকার রুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলো, শেষ পর্যন্ত চাচা আমার মনের কষ্টটা বুঝলো না, সবাই মিলে আমাকে একা করে দিল। আয়ান রুমে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়ল। মনের ভেতরে রাজ্যের হতাশা আর অস্ত্রতা নিয়ে সে যখন সিলিং এর দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হঠাৎ তার ফোনের নোটিফিকেশনের টোন বেজে উঠল।
এই অসময়ে কার মেসেজ এলো তা দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঢুকতেই আয়ানের চোখ চড়ক গাছ। আয়ানকে জব্দ করার জন্য তার মাথায় ঝুঁটি করে, মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে বিশাল এক নজর ফোঁটা দিয়ে যে বিশ্রী সাজটা করিয়েছিল, সেই ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তিথি। ছবিগুলোতে আয়ানকে এতটাই হাস্যকর দেখাচ্ছে যে সে নিজেই নিজের দিকে তাকাতে পারছে না। ছবির নিচে তিথি ছোট্ট করে একটা মেসেজও জুড়ে দিয়েছে। ঠিঙ্কা চিক্কা ঠিঙ্কা চিক্কা ঠিঙ্কা চিক্কা। আমি আজকে এই 2টা ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। আয়ান ছবিগুলো দেখে বা তিথির মেসেজের কোনো প্রতিক্রিয়া না দিয়েই সরাসরি টাইপ করতে শুরু করলো। তার এখন মূল লক্ষ্য তিথিকে খুঁজে বের করা। সে দ্রুত মেসেজ করলো। তিথি, তুই এখন কোথায়? বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ওপাশ থেকে রিপ্লাই এলো। তিথি লিখেছে, 7 সমুদ্র ও 13 নদী পারলে সাঁতার কেটে চলে আসো। আয়ান নিজের বিরক্তি চেপে লিখে পাঠালো। তিথি, একদম মজা করিস না, সত্যি করে বল তুই ঠিক কোথায় আছিস? তিথি এবার ভেংচি কাটার ইমোজি দিয়ে উত্তর দিল। ই জানি না। আয়ান এবার রাগের ইমোজি দিয়ে হুমকি দেওয়ার সুরে বলল, ভালো মেয়ের মতন বলে দে তুই কোথায়, না হলে আমি যদি একবার তোকে খুঁজে বের করতে পারি তবে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। তিথি মোটেও দমে গেল না। সে আবারও সেই বিশ্রী ভেংচি কাটার ইমোজি দিয়ে লিখল, কচু করবো তুমি আমাকে তো আগে খুঁজে পাইতে হবে। আমি ঠিক করেছি এখন এখানে বিয়ে করে সংসার শুরু করব। তারপর আমার বাচ্চা যখন হবে তখন সেই বাচ্চাকে দিয়ে তোমাকে মামা ডাকে, তবে আমি ওই বাড়িতে ফিরবো, এর আগে না। তিথির মেসেজ পড়ে আয়ানের চোখ কপালে উঠে গেল। তিথি ওকে মামা বানাবে, এমন কথা শুনে আয়ান রাগে কাঁপতে কাঁপতে মেসেজ করলো, কি তুই আমাকে মামা বানাবি? আমি তোর হাজবেন্ড আর তুই আমাকে বাবা না বানিয়ে মামা বানাতে চাচ্ছিস? সিরিয়াসলি তিথি? আয়ানের এই হাহাকার ভরা মেসেজে তিথি খুব মজা পেল। সে মেসেজটিতে হাহার রিয়েক্ট দিয়ে একদম ঘাড় তেরা ভাবে ছোট্ট করে একটা উত্তর দিল। অফকোর্স। তিথির এই উত্তর দেখে আয়ান প্রথমে স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে নিজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আয়ান আর মেসেজের তর্কে না গিয়ে তাড়াতাড়ি নিজের ল্যাপটপটা খুলে বসলো। সে খুব ভালো করেই জানতো তিথিকে বাগে আনতে হলে এখন প্রযুক্তির সাহায্য নিতে হবে। সে দ্রুত তিথির ফোন নাম্বারটা ব্যবহার করে লোকেশন ট্র্যাক করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে তিথির বর্তমান অবস্থান ভেসে উঠল। লোকেশন পাওয়া মাত্রই আয়ান আর এক মুহূর্ত দেরি করলো না। সে ল্যাপটপ বন্ধ করে তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে নিজের গাড়িটা বের করে সে স্টার্ট দিল। তার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তিথির কাছে পৌঁছানো। রাতের জনশূন্য রাস্তা দিয়ে আয়ান ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। তার চোখের দৃষ্টিতে তখন শিকারী বাঘের মতো জেদ। তিথি যে তাকে এত বড় কথা বলেছে তার উপযুক্ত জবাব দিতে সে এখন বদ্ধপরিকর। অনেকক্ষণ পর আয়ানের গাড়ি একটা ফ্ল্যাটের সামনে এসে থামলো। পুরো ফ্ল্যাটটা এখন অন্ধকারে ডুবে আছে, হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আয়ান ফোন বের করে লোকেশন চেক করতে করতে ঠিক একটা দরজার সামনে এসে দাঁড়ালো। ফোনের স্ক্রিনে সবুজ রঙের টিক চিহ্ন ভেসে উঠল, যার মানে তিথি ঠিক এই রুমের ভেতরেই আছে। আয়ান আর দেরি না করে কলিং বেল চাপ দিল। এদিকে এই মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে তিথির বান্ধবীর মা বেশ বিরক্ত হলেন। তিনি ঘুমের ঘোরে হেলতে দুলতে এসে দরজা খুলে দিলেন। আয়ানকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন, আর আয়ান বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। তিথির বান্ধবীর মা আগে কয়েকবার খান বাড়িতে গিয়েছিলেন, তাই আয়ানকে তার চিনতে মোটেও কষ্ট হলো না। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, আয়ান, তুমি এত রাতে এখানে? জি আন্টি, আসলে আমি তিথিকে নিতে এসেছি। আন্টি অবাক হয়ে বললেন, ও আচ্ছা, তা এত রাতে না এসে কাল সকালে এলেও তো পারতে বাবা। আয়ান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চটজলদি উত্তর দিল,
আসলে আন্টি, কাল অফিসে আমার খুব কাজের চাপ থাকবে, তাই ভাবলাম আজ রাতেই ওকে নিয়ে যাই। তিথি কোন রুমে শুয়েছে আন্টি? তিথির বান্ধবীর মা হাত বাড়িয়ে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, ওই যে ওই পাশের রুমটায় আমার মেয়ের সাথেই ও ঘুমিয়েছে। আচ্ছা আন্টি, অনেক ধন্যবাদ। আয়ান আর কথা না বাড়িয়ে দ্রুত সেই রুমের সামনে গেল। দেখলো রুমের দরজাটা একটু ফাঁকা হয়ে আছে। সে ভেতরে ঢুকে যা দেখলো তাতে তার মেজাজ আর হাসির একসাথে পেল। তিথি তার বান্ধবীর শরীরের উপর পা তুলে দিয়ে একদম আয়েশ করে নাক ডেকে ঘুমাচ্ছে। আক্ষরিক অর্থে সে তার বান্ধবীর 12টা বাজিয়ে ঘুমে বিভোর। আয়ান কোনো শব্দ না করে পা টিপে টিপে বিছানার কাছে গেল। তারপর সাবধানে তিথিকে পাজা কোলে করে তুলে নিল। তিথি ঘুমের ঘোরে এতটাই অচেতন যে সে টেরি পেল না তাকে কেউ তুলে নিচ্ছে। আয়ান বাইরে এসে তিথির বান্ধবীর মাকে বিদায় জানিয়ে তিথিকে নিয়ে সোজা গাড়িতে চলে এলো। সামনের সিটে ওকে সাবধানে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বাড়ির দিকে রওনা হলো। আয়ানের মুখে এখন এক পৈশাচিক জয়ের হাসি। সে ভাবছে তিথির যখন ঘুম ভাঙবে আর সে নিজেকে আয়ানের কবজায় দেখবে, তখন ওর সেই মামা ডাকার শখ কথায় গিয়ে ঠেকে সেটাই হবে দেখার বিষয়। শরীরের উপর হিমেল বাতাস আর গাড়ির হালকা দুলুনিতে তিথির গভীর ঘুমটা ধীরে ধীরে ভেঙে গেল। নিজেকে গাড়ির সিটে আবিষ্কার করে সে প্রথমে ভেবেছিল হয়তো কোনো স্বপ্ন দেখছে, তাই আবার চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই যখন দোলা থামছিল না, তখন সে বুঝতে পারলো এটা কোনো স্বপ্ন নয়। তিথি এবার সজোরে চোখ খুলে পাশে তাকাতেই দেখলো আয়ান অত্যন্ত গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। নিজের সামনে আয়ানকে দেখে তিথি বিকট এক চিৎকার দিয়ে উঠল। আ ভূত! আয়ান সামনের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, চুপ কর, এটা কোনো স্বপ্ন না, একদম বাস্তব। চেঁচাবি না একদম। তিথি বিশ্বাস করতে না পেরে নিজের হাতে জোরে একটা চিমটি কাটলো। ব্যথায় কুকিয়ে উঠে সে নিশ্চিত হলো যে সে সত্যি আয়ানের গাড়িতে আছে। কিন্তু কিভাবে কি হলো সে কিছুতেই মাথায় ঢুকাতে পারছে না। সে তো বান্ধবীর বাসায় ঘুমিয়েছিল, তাহলে মাঝ রাস্তায় আয়ানের পাশে সে এলো কিভাবে? তিথির এই 7-5 ভাবনার মাঝেই আয়ান গাড়ি সজোরে ব্রেক কষে খানবাড়ির সামনে এসে থামলো। আয়ান ঝড়ের গতিতে গাড়ি থেকে নেমে ও পাশের দরজা খুলে তিথিকে পাজা কোলে করে তুলে নিল। কোনো বাধা দেওয়ার সুযোগ না দিয়ে তাকে নিয়ে সোজা বাড়ির ভেতরে নিজের রুমে ঢুকে পড়লো এবং ভেতর থেকে দরজা লক করে দিল। তারপর এক ঝটকায় তিথিকে বিছানায় ছুঁড়ে মারল। বিছানায় আছড়ে পড়ে তিথির সব তালগোল পাকিয়ে গেল। সে হতভম্ব হয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুমি কি মানুষ নাকি কোনো জ্যান্ত পাগল? তোমাকে তো পাবনা দিয়ে আসা উচিত। আয়ান আর দেরি করলো না। সে দ্রুত বিছানায় উঠে তিথির উপর ঝুঁকে পড়ল। তার চোখ জোড়ার রাগে আর নেশায় জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, আমার এই কাজগুলো যদি তোর কাছে পাগলামি মনে হয়, তবে আমি পাগলই সই। আর তখন মেসেজে কি বললি? তুই আমাকে মামা বানাবি, তাই না? তিথি এবার প্রমাদ গুনল। সে ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, আ আমি আমি তো ওটা মজা করে বলেছিলাম। তুমি এত সিরিয়াসলি নিয়ে নিলা কেন? আয়ান এবার নিজের শরীরের সবটুকু ভর তিথির উপরে ছেড়ে দিয়ে একদম ওর মুখের কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আছড়ে পড়ছে। সে বাঁকা হেসে বলল, তুই মজাই করিস আর যাই করিস, কিভাবে মামা থেকে বাবা হতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। কথাটা শেষ করতে না করতেই আয়ান তিথিকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। এক মুহূর্তেই উন্মাদনায় মেতে সে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো আয়ানের সেই পরিচিত বুনো পাগলামির আদর আর সোহাগের জোয়ার, যা মুখ বুজে সহ্য করা ছাড়া তিথির আর কোনো উপায় রইল না। সকালবেলা আরশি আর মিনহা চৌধুরী ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। কিছুক্ষণ পর শান্ত চৌধুরীও নিচে নেমে এসে নিজের নির্দিষ্ট আসনে বসলেন। তার কিছু পরে শিহাবকে দেখা গেল। সে নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে গম্ভীর মুখে এসে ডাইনিং টেবিলে বসলো। আরশি বরাবরের মতো আজও সবাইকে খাবার সার্ভ করতে শুরু করলো। শিহাব খাবার শুরু করতেই মিনহা চৌধুরী আরশির উদ্দেশ্যে বললেন, মা, শিহাবকে হাঁসের মাংস দাও, ও হাঁসের মাংস খেতে বেশ পছন্দ করে।
শাশুড়ির কথা শুনে আরশি বাটিটা হাতে নিয়ে শিহাবের পাতে মাংস তুলে দিতে গেল। ঠিক তখনই অসাবধানতা বশত কিছুটা তরকারি ছিটকে শিহাবের হাতের উপরে পড়ে গেল এবং তার শার্টের হাতা নষ্ট হয়ে গেল। শিহাবের এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তার উপর আরশির এই কাণ্ড দেখে সে মেজাজ হারিয়ে ফেলল। আরশি লজ্জিত মুখে সরি বলার জন্য মাত্র মুখ খুলছে, তার আগেই শিহাব আরশির গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগে ফেটে পড়ে সে চেঁচিয়ে বলল, মন কোথায় থাকে তোমার? দেখে কাজ করতে পারো না? ডাইনিং টেবিলে শান্ত পরিবেশ মুহূর্তেই থমকে গেল। মিনহা চৌধুরী আর শান্ত চৌধুরী পাথর হয়ে বসে রইলেন। আরশি থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ধরা গলায় সে বলল, আসলে আম সরি, ভুল হয়ে গেছে। শিহাব আরো হিংস্র ভঙ্গিতে গর্জে উঠে বলল, তুমি জানো আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি আরো ঝামেলা পাকিয়ে দিলে। আচ্ছা, তুমি কি আমার জীবনে শুধু ব্যাঘাত ঘটাতে এসেছো? একটা না একটা ঝামেলা তুমি করেই ছাড়ো। কখনো বিরক্ত করো, কখনো কাজে বাধা দাও, এসবের মানে কি? শোনো আরশি, আমার আর এসব ভালো লাগছে না। আমাকে একটু শান্তি দাও, আমি শান্তি চাই। জীবনটা আমার বড্ড অসহ্য লাগছে এখন। বলেই শিহাব রাগে টেবিলের নিচে একটা লাথি মারল। খাওয়া ফেলে রেখে সে গটগট করে রুমে গিয়ে শার্ট চেঞ্জ করলো এবং কোট হাতে নিয়ে না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মিনহা চৌধুরী অনেক ডাকলেন, কিন্তু সে একবারও ফিরে তাকালো না। মিনহা চৌধুরী ব্যথিত মনে আরশির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তুমি কষ্ট পেও না। ছেলেটা আমার রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ও আসলে বুঝতে পারছে না কি করছে। আরশির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি ওড়নার কোনা দিয়ে চোখ মুখ মুছে জোর করে হাসি ফুটিয়ে বলল, না মা, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পারছি তার মনের অবস্থা। শান্ত চৌধুরীও আরশির পাশে এসে দাঁড়ালেন। স্নেহর পরশে তার মাথায় হাত রেখে শান্ত স্বরে বললেন, কষ্ট পেও না মা, সময় হলেই আমার ছেলেটা সব বুঝবে। একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। আরশি মাথা নেড়ে কোনো রকম নিজেকে সামলে নিয়ে দৌড়ে রুমে চলে এলো। দরজার আড়ালে আসতেই তার দীর্ঘদিনের চেপে রাখা ধৈর্যের বাঁধটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। বুকের ভেতরটা তীব্র কোনো যন্ত্রণায় যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার তার মনে হতে লাগলো, ভুলটা কি সে সত্যি ইচ্ছে করে করেছে, যার জন্য সবার সামনে তাকে এভাবে লাঞ্ছিত হতে হলো। মিনহা চৌধুরী আরশির মনের সেই হাহাকারটুকু বুঝতে পারলেন। তিনি ধীর পায়ে রুমে ঢুকে দেখলেন আরশি মেঝেতে লুটিয়ে পড়ে অসহায়ভাবে কাঁদছে। তিনি বুক ভরা মমতা নিয়ে আরশির সামনে বসলেন এবং নিজের কম্পিত দু হাতে তার চোখের তপ্ত জল মুছে দিয়ে অত্যন্ত নরম সুরে বললেন, বললাম না মা, কষ্ট পেও না। আমার ছেলেটার রাগ উঠলে হিতাহিত জ্ঞান থাকে না। তুমি তার ওইটুকু কথায় কিছু মনে নিও না মা। আরশি এবার ডুকরে কেঁদে উঠে মিনহা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কান্নার তোরে কথাগুলো যেন আর্তনাদ হয়ে বেরিয়ে আসতে লাগলো। সে বলতে লাগলো, ও মা, আপনার ছেলে কেন আমি ভালোবাসি না? আমি কি মেয়ে হিসেবে সত্যি এত অপয়া আর খারাপ? আমাকে কি একদিন তো ভালোবাসা চায় না মা? একটু ভালোবাসলে কি আপনার ছেলের রাজত্ব কমে যাবে নাকি কোনো ক্ষতি হবে? আমি তো দুনিয়ায় অন্য কোনো ঐশ্বর্য চাই না মা, শুধু তার একটুখানি ভালোবাসার কাঙ্গাল। তাহলে সে আমাকে প্রতি পদে পদে এইভাবে কেন আঘাত দেয়? ভালোবাসার কি কোনো দাম নেই পৃথিবীতে? ভালোবাসাটা কি সত্যি এতটা যন্ত্রণার আর কষ্টকর হয়? মিনহা চৌধুরী নির্বাক হয়ে গেলেন। আরশির এই বুক ফাটানো আহাজারি কোনো সান্ত্বনা তার কাছে ছিল না। তিনি শুধু নিঃশব্দে পাথর হয়ে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আরশির প্রতিটি ফোঁটা চোখের জল যেন সেই ঘরের দেওয়ালে দেওয়ালে এক অবহেলিত ভালোবাসার করুণ উপাখ্যান লিখে দিচ্ছে। দুপুরের রোদটা ফিকে হয়ে এসেছে। আরশি ব্যালকনির কোণে চুপচাপ বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। মিনহা চৌধুরী অনেকবার সাদাসাদি করেছে, জোর করে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার বুকের ভেতরের হাহাকারটা যেন সব খিদে কেড়ে নিয়েছে। আকাশে মেঘের আনাগোনা দেখতে দেখতে আরশি নিজের অজান্তেই গুনগুন করে গেয়ে উঠল,
তার করুণ সুর ব্যালকনির বাতাসে বিষণ্ণতা ছাড়িয়ে দিল। নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। গানটা গাইতে গাইতে আরশির কণ্ঠ বুঝে এলো। শেষ হতেই আবার কয়েক ফোঁটা তপ্ত অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। হঠাৎ কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে আরশি চমকে উঠে পেছনে তাকালো। দেখলো মিনহাজ চৌধুরীর আর্দ্র চোখে তার দিকে তাকিয়ে আছে। তিনি পরম মমতায় আরশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও মা, যাও তো, ঝটপট রেডি হয়ে নাও। আরশি অবাক হয়ে চোখের জল মুছে বলল, কেন মা, কোথাও যাবেন নাকি? মিনহাজ চৌধুরী মুখে একটা স্লান হাসি ফুটিয়ে বললেন, তোমার শ্বশুর হঠাৎ বললেন বাড়িতে আর ভালো লাগছে না, চলো না তুমি আর আরশিমা মিলে আমরা কোথাও থেকে ঘুরে আসি। আরশি কিছু একটা বলতে চাইল, হয়তো মানা করত, কিন্তু তার আগেই মিনহাজ চৌধুরী কৃত্রিম রাগ দেখিয়ে চোখ পাকিয়ে বললেন, খবরদার, আর একটা কথাও বলবা না, আমাদের সাথে যাবে মানে যাবে, ব্যাস। যাও এখন লক্ষ্মী মেয়ের মতো তৈরি হও। শেষমেশ আরশি আর না করতে পারল না। মিনহাজ চৌধুরী তাকে রেডি হতে বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আসলেই এই পুরো বিষয়টা ছিল মিনহাজ চৌধুরী আর শান্ত চৌধুরীর সাজানো পরিকল্পনা। সকালের সেই তিক্ত ঘটনার পর আরশি বিধ্বস্ত চেহারা দেখে তাদের মন কাঁদছিল। তারা চাইলেন মেয়েটাকে একটু বাইরের জগৎ থেকে ঘুরিয়ে আনতে, যাতে তাদের মনটা কিছুটা হলেও হালকা হয়। এই পাথরের সংসারে এমন হীরের মতো শ্বশুর শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খানবাড়ি। তুরা নিচ থেকে হালকা মেজাজ নিয়ে নিজের রুমে ঢুকেই দেখলো রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছে। আজ তার নীল শার্টের সাথে গাঢ় রঙের টাইটা বেশ মানিয়েছে, কিন্তু টাইয়ের গিঁটটা একদম অগোছালো হয়ে ঝুলে আছে। তুরা দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করলো। তারপর ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল, এই যে মিস্টার লম্বু, আয়নায় নিজেকে অত না দেখে টাইটার দিকে একটু তাকান। তাই তো না, মনে হচ্ছে গলায় দড়ি ঝুলিয়ে রেখেছেন। তুরার কথা শুনে রুদ্র আয়নার থেকে চোখ সরিয়ে সরাসরি তার দিকে ফিরল। এক পা দু পা এগিয়ে এসে তুরার একদম মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, তো ম্যাডাম, আপনার মতো একজন গুণবতী স্ত্রী থাকতে এই মিস্টার লম্বুকে কি নিজের হাতে টাই বাঁধতে হবে? আপনার উচিত না আপনার হাজব্যান্ডের টাইটা ঠিক করে দেয়া? তুরা এবার একটু এগিয়ে এলো। চট করে টাইয়ের দু মাথা ধরে সজোরে একটা টান দিয়ে ফাঁসের মতো করে বলল, আমার তো মনে হয় আপনাকে এইভাবে টাই দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলা বেশি ভালো। রুদ্রের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং সে ঝুঁকে এসে হাসতে হাসতে বলল, ওকে ম্যাডাম, আপনার সেই শখটাই বা বাকি থাকে কেন? মেরে ফেলুন না এখনই। তুরা প্রথমে মজা করেই ফাঁসটা একটু বেশি জোরে টেনে ধরল। রুদ্রের দম যেন আটকে আসছিল। সে যন্ত্রণায় একটু উপরের দিকে মুখ তুলে ফেলল। রুদ্রের এই অবস্থা দেখে তুরার বুকটা মুহূর্তে কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে টাই ছেড়ে দিয়ে ব্যাকুল হয়ে বলল, সরি সরি রুদ্র, আসলে আমি মজা করছিলাম। খুব বেশি কি লেগেছে? আমি ইচ্ছে করে করিনি। রুদ্র এবার তুরার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে সেই চিরচেনা বাঁকা হাসিটা দিল। তার চোখের গভীরতা যেন তুরাকে গিলে খেতে চাইছে। সে মায়া বিস্মরে বলল, সরি বলছিস কেন পাগলি? তুই মারতে চাইলে আমি যে হাসি মুখে চোখ বন্ধ করে মরতে রাজি। তোর হাতের মৃত্যু হলেও তো সেটা আমার জন্য সার্থকতা। তুরার বুকের ভেতরটা রুদ্রের এমন উত্তরে তোলপাড় করে উঠল। সে আর কথা না বাড়িয়ে ধীরস্থিরভাবে রুদ্রের খুব কাছে ঘেঁষে দাঁড়ালো। অতি পরম যত্নে টাইয়ের গিঁটটা নিখুঁতভাবে বাঁধতে বাঁধতে মাথা নিচু করে আদুরে গলায় বিড়বিড় করে বলল, ভালোবাসা। রুদ্র তুরার সেই নিচু স্বরে বলা শব্দটা শুনতে পেল। সে তুরার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তোর ভাবনার চেয়ে অনেক বেশি। টাই বাঁধা শেষ হতেই রুদ্র তুরার মাথাটা দু হাতের আগলে ধরল। তারপর তার কপালে গভীর ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দিল। তুরার চোখের পাতায় তখনও আবেশ লেগে আছে।
রুদ্র এক টুকরো মুচকি হাসি দিয়ে কোটটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর তুরা সেই আবেশ মাখা কপাল শুয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিথি রুমে ঢুকেই দেখলো আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে চুলে জেল দিচ্ছে। পরনে কুচকুচে কালো রঙের শার্ট, যার হাতার দুটো কোনোই পর্যন্ত গোটানো। কবজিতে দামি ঘড়িটা তার হাতের গঠনকে আরো বলিষ্ঠ করে তুলেছে। আয়ানকে এই লুকে এতটাই আকর্ষণীয় লাগছে যে তিথি না চাইতেও কিছুক্ষণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আয়ান হঠাৎ আয়নায় খেয়াল করলো তিথি মুগ্ধ চোখে তাকে দেখছে। মুহূর্তেই তার মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। সে শার্টের কলারটা একটু টেনে বেশ একটা ভাব নিয়ে বলল, আজকাল মনে হয় বউয়ের আদরে বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই তো বউ আমাকে আড়ালে দাঁড়িয়ে এভাবে চুরি করে দেখে। আয়ানের এই আকাশচুম্বী আত্মবিশ্বাস দেখে তিথির খুব মজা লাগলো। সে সাথে সাথে নিজের মুগ্ধতা ঝেড়ে ফেলে একটা মুচকি হাসি দিল। তারপর মুখটা একটা ভেঙচি কেটে আয়ানের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়ন ভাইয়া সত্যি বলছি, তোমাকে না আজকে হেব্বি সুন্দর লাগছে, একদম খাপে খাপ। কিন্তু জানো তোমাকে ঠিক কার মতো লাগছে? ওই যে আমাদের প্রিয় হিরো আলম, তাকে চিনো? একদম পুরোই তার মতো আগুন। আমার তো মনে হচ্ছে তুমি হিরো আলমের একদম কার্বন কপি। তোমরা দুজন পাশাপাশি দাঁড়ালে দুনিয়ার সব মানুষ বলবে তোমরা একদম চমৎ পায়। তিথির মুখে নিজের সাথে হিরো আলমের তুলনা শুনে আয়ানের হাতের চিরুনিটা যেন হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। তার সারা সকালের গাম্ভীর্য আর স্টাইল এক নিমিষেই ধুলোয় মিশে গেল। সে কপাল কুঁচকে বিষ খাওয়ার মতো করে বলল, কি বললি তুই? আমি হিরো আলমের মতন দেখতে? তার মানে তোর আমাকে হিরো আলমের মতন দেখতে মনে হয়? তিথি এবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি তো ভাবছি তোমার এই হিরো আলমের মতো লুকটা দেখে যাতে মানুষ নজর না দেয়, তাই তোমার কপালে একটা নজর ফোঁটা দিয়ে দিব কিনা, তাহলে একদম 16 কলা পূর্ণ হবে। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে হাতের চিরুনিটা এমনভাবে আঁকড়ে ধরল যেন ওটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে। সে তপ্ত দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পেতনির বাচ্চা, তুই আমার মতন একটা ছেলেকে হিরো আলমের সাথে তুলনা করলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর ওই লম্বা চুলগুলো আমি আজ কাঁচি দিয়ে এমনভাবে কেটে দেবো যে আয়নার সামনে নিজেকে দেখলে মনে হবে কোনো ন্যাড়া ডাইনি দাঁড়িয়ে আছে। তখন বুঝবি আমি কায়ের যমজ ভাই। আয়ান এক পা এগোতেই তিথি বাতাসের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আয়ানও দমবার পাত্র নয়, সেও পিছু নিল। শুরু হলো বাড়িতে এক চোর পুলিশ খেলা। দৌড়াতে দৌড়াতে তিথি সোজা ছাদে উঠে পড়ল। পেছনের বাঘের মতো আয়ান। ছাদের রেলিং ঘেঁষে তিথি যখন মরিয়া হয়ে বাঁচার পথ খুঁজছে, ঠিক তখনই আয়ান এক ঝটকায় তার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। তিথি ভয়ে আর ক্লান্তিতে চোখ বন্ধ করে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে উঠল, আয়ন ভাই, বিশ্বাস করো আমি জাস্ট মজা করেছিলাম। তোমাকে দেখে আমার ভীষণ হিংসা হচ্ছিল, তাই ওই কথাগুলো বলেছি। তুমি তো দুনিয়ার সব থেকে হ্যান্ডসাম হিরো, প্লিজ আর রাগ করো না, এবার মতো ছেড়ে দাও। আয়ান তিথির ঘাম ভেজা লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বাঁকা করে হাসল। সে একবার তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অফিসের সময় পার হয়ে যাচ্ছে, হাতে সময় কম, তাই মোক্ষম দোয়াটা এখনই দিতে হবে। আয়ান এক নিমিষেই তিথিকে নিজের বুকের সাথে পিষে ফেলল। তার এক হাত তিথির ঘাড়ের কাছে শক্ত হয়ে বসল। তিথির কাঁধে থেকে জামার কাপড়টা অবহেলায় একটু নিচে নামিয়ে দিয়ে সেই দুধে আলতা নগ্ন কাঁধে ঠোঁট ছোঁয়ালো আয়ান। তিথি আবেশে আর অজানিত আশঙ্কায় শিউরে উঠল, কিন্তু পর মুহূর্তেই আয়ান সেখানে বুনো হিংস্রের মতো দাঁত বসিয়ে গভীর এক কামড় দিল। আয়ান! তিথি যন্ত্রণায় কেকিয়ে উঠে চিৎকার করে উঠল। আয়ান তিথির কানের লতিতে ঠোঁট ছুঁয়ে খুব নিচু আর গভীর স্বরে ফিসফিস করে বলল, তুই যত বেশি ভুল করবি আমার কাছ থেকে তত বেশি রোমান্স বোনাস পাবি। তুই কি ভেবেছিস সেই আগের মতন ভুল করলে তোকে চড় থাপ্পড় মারবো? একদম না মিসেস আয়ান, এখন থেকে তোর প্রতিটা অন্যায় শাস্তি হবে আমার এই পাগলাটে ভালোবাসায়।
আবার রাতে দেখা হবে এই পাগলামি আদর নিয়ে। গেট রেডি ফর দ্যাট মিসেস তিথি খান। বলেই আয়ান তিথিকে আলতো একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের শার্টের কলারটা ঠিক করে চুলে হাত বুলিয়ে একদম সিনেমার হিরোর মতো গটগট করে ছাদ থেকে নেমে গেল। তিথি যন্ত্রণায় কুকড়ে গিয়ে কাঁধের কাপড়টা ঠিক করলো। সে আয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে আর অপমানে ফুঁসতে ফুঁসতে বলল, অসভ্য আস্ত জানোয়ার একটা। কোনো দিন মনে হয় মাংস খায় নাই, এখন আমারটা খেয়ে খেয়ে দুযোগ ফুটতেছে। বিকেল গড়িয়ে আকাশটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। আরশি, শান্ত চৌধুরী আর মিনহা চৌধুরী আজ সারা শহর ঘুরছে। আরশির মলিন মুখে অনেক দিন পর হাসি ফুটেছে। সকালের সেই থাপ্পড়ের অপমান আর বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো যেন বিকেলের হাওয়ায় কিছুটা হালকা হয়ে গিয়েছে। তারা তিনজন রাস্তার ধারে দাঁড়িয়ে যখন হাসাহাসি করছিল, তখন আরশির চোখ পড়ল রাস্তার উপরে একটা আইসক্রিম ভ্যানের উপর। সে উজ্জ্বল চোখে শান্ত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বাবা, আপনারা একটু দাঁড়ান, আমি ওপার থেকে আইসক্রিম নিয়ে আসছি। আমার বড্ড গরম লাগছে, আইসক্রিম খেলে মনটারও শান্ত হবে। শান্ত চৌধুরী পরব মমতায় বললেন। আচ্ছা মা, যাও, তবে খুব সাবধানে রাস্তা পার হইও। আরশি খুশিতে আটখানা হয়ে রাস্তার ওপারে গিয়ে 3টা আইসক্রিম কিনল। হাত ভর্তি আইসক্রিম নিয়ে সে যখন তৃপ্তির হাসি হাসতে হাসতে রাস্তার মাঝখানে পা দিল, ঠিক তখনই জম দুধের মতো এক কালান্তক প্রাইভেট কার তীব্র গতিতে এসে তাকে পিষে দিয়ে গেল। মুহূর্তের মধ্যে আরশির শরীরটা শূন্যের কয়েক হাত উপরে উঠে অনেকটা দূরে আছড়ে পড়ল। ধাক্কাটা এতই ভয়াবহ ছিল যে তার পেট ফেটে গল গল করে তাজা রক্ত পিচ ঢালা রাস্তায় নদীর মতো বয়ে যেতে লাগলো। আইসক্রিমগুলো ছিটকে পড়ে ধুলোয় মিশে গেল। শান্ত চৌধুরী আর মিনহা চৌধুরীর কলিজা ফাটানো এক আর্তনাদ করে উঠলেন। আরশি, মা আমার। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। উৎসুক মানুষের ভিড় জমলো সেই নিথর দেহটার চারপাশে। আরশি বুঝতে পারছে তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীরটা অবশ হয়ে আসছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসছে। সে তার শরীরের অবশিষ্ট শেষ বিন্দু শক্তি নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, যা কেবল তার ভাঙ্গা হৃদয়ের আর্তনাদ হয়েই ঝরছিল। মা, বাবা, তোমাদের সাথে শেষবার একটা দেখা হলো না গো। বড় ভাইয়াকেও দেখতে পারলাম না। মা, বাবা, তোমাদের এই বিয়েটা হয়তো সত্যি বড্ড অপয়া ছিল, তাই তো যাওয়ার বেলাতেও আপন মানুষগুলো মুখ দেখার সৌভাগ্য হলো না। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, উফ, বড্ড যন্ত্রণা হচ্ছে। আল্লাহ, আমি কি এতটাই পাপী ছিলাম যে শেষবেলা একটু শান্তিও পেলাম না? শিহাব, ও শিহাব, আমার আর্তনাদ শুনতে পাচ্ছেন? আমার না বড্ড ইচ্ছে ছিল আপনার হাত ধরে এই জীবনটা পার করে দেব। খুব বেশি ইচ্ছে ছিল আপনার বুকে মাথা রেখে ঘুমানোর। ইচ্ছে ছিল দুজনে মিলে ছোট্ট একটা ঘর সাজানোর। কত স্বপ্ন সাজিয়েছিলাম এই ছোট্ট মনে। আপনার পাশে ঘুমাবো, আপনার জন্য সকালের নাস্তা সাজাবো, আপনার এক চিলতে হাসির জন্য সারা জীবন অপেক্ষা করব। কিন্তু আপনি আমায় বুঝতে দিলেন না। এই জীবন আপনার সাথে একটু শান্তিতে বাঁচার অনেক ইচ্ছে ছিল শিহাব, সেই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। আপনি আজ আমায় মেরেছিলেন, কিন্তু আমি তো রাগ করিনি। আমি তো শুধু আপনার একটুখানি ভালোবাসা চেয়েছিলাম। একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হতো আপনার? 3 কবুলের এই বন্ধনটা কি এত টাইট ঠুনকো ছিল যে এক মুহূর্তের জন্য আমায় মায়া করলেন না? শিহাব, আমি আজ সব আফসোস আর আপনার উপর এক বুক ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি। আপনি আপনার শান্তি খুঁজে নিয়ে। আমাকে ছাড়া যদি আপনি শান্তিতে থাকেন তবে তাতেই আমি শান্তি। তবে ওপারে দাঁড়িয়ে আমি আপনার জন্যই অপেক্ষা করব। ওপারে যেন আল্লাহ আপনাকে আমাকেই দেন। আমি আপনাকে বড্ড ভালোবাসি শিহাব, বড্ড ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। আর সে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। শেষবারের মতো এক দীর্ঘশ্বাস নিয়ে তার নিস্পন্দন দেহটার রাস্তার মাঝখানে এলিয়ে পড়ল। তার খোলা চোখের কোণ দিয়ে শেষ এক ফোঁটা অশ্রু গড়িয়ে রক্তের সাথে মিশে একাকার হয়ে গেল। আইসক্রিমগুলো রোদে গলে যাচ্ছে আর
সেই রক্তের পুকুরে পড়ে রইল এক অবহেলিত স্ত্রী, না বলা হাজার অভিমান আর ভালোবাসার গল্প। সবকিছু এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের শো শো শব্দ আর মানুষের কোলাহল সবই যেন আরশির চারপাশ থেকে দূরে সরে যাচ্ছে। রাস্তার তপ্ত পিচের উপর আরশির নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হাজারো মানুষের ভিড়ে সবার চোখেই আতঙ্ক, কিন্তু আরশির নিস্তেজ চোখের কোণ দিয়ে তখনও এক ফোঁটা জল চিকচিক করছে। সেই অশ্রুবিন্দু দেখলেই বোঝা যাচ্ছে কতটা পাহাড় সমান অভিনয় আর আফসোস নিয়ে মেয়েটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শান্ত চৌধুরী আর মিনহাজ চৌধুরী পাগলের মতো ভিড় ঠেলে দৌড়ে এসে আরশিকে জড়িয়ে ধরলেন। আরশির মাথাটা কোলে তুলে নিয়ে শান্ত চৌধুরী উন্মাদের মতো চিৎকার করে বললেন, আরে ভাই, আপনারা দাঁড়িয়ে দেখছেন কেন? কেউ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকেন। আমার মেয়েটার নিঃশ্বাস আটকে আসছে, ওর খুব কষ্ট হচ্ছে, কেউ সাহায্য করুন। উপস্থিত মানুষেরা ততক্ষণে দ্রুত ফোন করে অ্যাম্বুলেন্সে কল দিল। অল্প সময়ের মধ্যেই সাইলেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলে এলো, সাথে এলেন ইমার্জেন্সি ডাক্তার। ডাক্তার গাড়ি থেকে নেমে দ্রুত আরশির পাশে হাঁটু গেড়ে বসলেন। তিনি নাড়ি পরীক্ষা করে এবং শ্বাস প্রশ্বাস চেক করে গভীর উদ্বেগের সাথে নার্সের উদ্দেশ্যে বললেন, দ্রুত স্ট্রেচার বের করুন। পালস খুব স্লো আর নিঃশ্বাস একদমই ক্ষীণ হয়ে আসছে। কুইক, আমাদের হাতে একদমই সময় নেই। রক্তাক্ত আরশিকে খুব সাবধানে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের ভেতরে নেওয়া হলো। মিনহা চৌধুরী কান্নায় ভেঙে পড়ে আরশির একটা হাত শক্ত করে ধরে আছেন, যেন ছাড়লেই সে চিরতরে হারিয়ে যাবে। শান্ত চৌধুরী আর মিনহা চৌধুরীও দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে বসলেন। সাইলেনের সেই তীক্ষ্ণ শব্দ হৃদয়ের কাঁপন ধরিয়ে দিয়ে হাসপাতালের দিকে ছুটল। অ্যাম্বুলেন্সের ভেতরে আরশির সেই আধবোজা চোখের পাতায় তখনও লেগেছিল এক অপূর্ণ ভালোবাসার আকুতি। খানবাড়ির নিস্তব্ধ দুপুরের নীরবতা ভেঙে হঠাৎই ল্যান্ড ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। আনোয়ার খান তখন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন, আর বাড়ির বাকি সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। ফোনের কর্কশ আওয়াজে তিনি ধীরে ধীরে উঠে গিয়ে রিসিভারটা কানে তুললেন, কিন্তু ওপাশ থেকে আসা খবরটা শোনার সাথে সাথেই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মুহূর্তের মধ্যেই তার শরীর অসাড় হয়ে এলো আর হাত থেকে রিসিভারটা খসে মেঝেতে পড়ে গেল। আনোয়ার খান বুক ফাটানো এক আর্তনাদ করে উঠলেন, ও আল্লাহ, আমার মেয়ে, আমার আরশি মা। আনোয়ার খানের সেই হাহাকার মেশানো চিৎকার শুনে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে যে যেদিকে ছিল দৌড়ে ছুটে এলো। রোশনি খান সব কাজ ফেলে হাঁপাতে হাঁপাতে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? ওভাবে চিৎকার দিলেন কেন? কি হয়েছে আমাদের মেয়ের? আনোয়ার খান তখনও কাঁপছেন, তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেছে আর গলা দিয়ে কথা বের হচ্ছে না। তিনি কোনো মতে ততলামি করে বললেন, আরশির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে এমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে, অবস্থা নাকি খুব খারাপ। শেষ কথাটুকু শোনা মাত্র যেন পুরো খান বাড়িতে বজ্রপাত হলো। রোশনি খান নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তার পৃথিবীটা চোখের সামনে দুলে উঠল। তিনি মাগো বলে এক চিৎকার দিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়লেন। আশিক খান পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে দ্রুত এগিয়ে এসে বললেন, ভাইয়া, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে, চলো সবাই। তুরা আর আরফা দৌড়ে এসে রোশনি খানকে দু পাশ থেকে ধরে কোনো মতে টেনে তুলল। বাড়ির সবাই হিতাহিত জ্ঞান হারিয়ে দিশেহারা অবস্থায় দ্রুত বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। গাড়ির ইঞ্জিন স্টার্ট হতেই ভেতরের কান্নার এক রোল পড়ে গেল। তুরা, আরফা আর তিথি কারোর চোখেই আর জল বাঁধা মানছে না। তাদের আদরের আরশি এভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই ধকল তারা সইতে পারছে না। রোশনি খান পাথর হয়ে জানালার ওপারে তাকিয়ে আছেন। তার নিস্তব্ধতা যেন আকাশের মেঘের চেয়েও ভারী হয়ে উঠেছে। খবরটা রুদ্র আর আয়ানের অফিসে পৌঁছাতেও দেরি হলো না। তারা দুজন তখন একটা জরুরি ব্যবসায়িক ফাইল নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিল। ঠিক তখনই রুদ্রের ফোনটা ঝংকার দিয়ে বেজে উঠল। রুদ্র স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা কানে ধরল,
কিন্তু ওপাশ থেকে শান্ত চৌধুরীর সেই কান্নামাখা ভাঙ্গা কণ্ঠস্বর শোনার পর রুদ্রের পুরো শরীর যেন পাথরের মতো জমে গেল। তার হাত থেকে ফোনটা আর্তনাদ করে মেঝেতে আছড়ে পড়ল। আয়ান রুদ্রের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে ভীষণ ঘাবড়ে গেল। সে ফাইলটা রেখে দ্রুত এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? অমন করছো কেন? বাসার সব ঠিক আছে তো? রুদ্রের গলা দিয়ে স্বর বের হচ্ছে না। সে কোনো মতে কম্পিত স্বরে বিড়বিড় করে বললেন, আরশির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আয়ান। আয়ান মুহূর্তের মধ্যে নিজের চেয়ার ছেড়ে ঝাটকা দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। কি কি বলছিস সব ভাইয়া? রুদ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। শরীরের ব্লেজারটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে সে ঝড়ের বেগে অফিস থেকে বেরিয়ে গেল। পার্কিং লটে গিয়ে নিজের গাড়িটা স্টার্ট দিয়ে পাগলের মতো ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো। তার পেছনেই আয়ানও নিজের গাড়ি নিয়ে হাসপাতালের দিকে ছুটল। তাদের বুকটা তখন অজানা কোনো আশঙ্কায় ঢিপঢিপ করছে। এক এক করে দু পরিবারের সবাই হাসপাতালে এসে জড়ো হলো। আরশিকে ততক্ষণে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। বাইরে লাল বাতিটা জ্বলছে, যা এক অশুভ সংকেত দিচ্ছে। আরশির অবস্থা এতটাই সংকটপূর্ণ যে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। রুদ্র আর আয়ান হাঁপাতে হাঁপাতে করিডোরে ঢুকে সবটা শুনল। খবরটা শোনার পর তাদের দুজনেরও যেন মেরুদণ্ড ভেঙে গেল। তারা দুজনেই দেওয়ালের সাথে ঠেস দিয়ে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল। রোশনি খান এতক্ষণ পাথর হয়ে থাকলেও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্নায় হাসপাতালের ভারী বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। আনোয়ার খানও মেয়ের কথা ভেবে অঝরে কাঁদছেন। পুরো পরিবারের কান্না আর হাহাকারের মাঝখানে তুরা হঠাৎ খেয়াল করলো সবাই এখানে উপস্থিত থাকলেও একজন মানুষ নেই। তুরা চোখের জল মুছতে মুছতে ভাঙ্গা গলায় শান্ত চৌধুরীর উদ্দেশ্যে বলল, আঙ্কেল শিহাব ভাইয়া কোথায়? সবাইকে দেখছি কিন্তু ভাইয়াকে তো দেখছি না। ভাইয়া কি এখনো খবরটা পায়নি? তুরার প্রশ্ন শুনে শান্ত চৌধুরী যেন ফেটে পড়লেন। তিনি ক্ষোভ আর হাহাকারে চেঁচিয়ে বললেন, জানতে হবে না ওকে, ও না আসলেই আমি খুশি। ও তার কাজ আর তার ইগু আর তার দুনিয়া নিয়ে পড়ে থাকুক। আমার মেয়েটা যখন ওর জন্য মরতে বসেছে তখন ও হয়তো কোনো মিটিংয়ে টাকা গুনছে। খবরদার, ওকে কেউ খবর দিবি না। শান্ত চৌধুরীর এই রুদ্র মূর্তি আর ঘৃণা ভরা কথাগুলো কান্নার রোলে চাপা পড়ে গেলেও তুরা হতভম্ব হয়ে গেল। আরশি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তার স্বামী জানবে না, এটা তুরা মেনে নিতে পারছে না। সে সবার আড়ালে একটু সাইডে সরে এলো। বিয়ের আগে থেকেই শিহাবের নাম্বার তার কাছে সেভ করা ছিল। সে কাঁপা কাঁপা হাতে সেই নাম্বারে ডায়াল করলো। এদিকে শহরের অন্য প্রান্তে একটা বিশাল বহুল কনফারেন্স রুমে শিহাব তখন খুব বড় একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ব্যস্ত। তার সামনে বিদেশি বড় বড় সব ক্লায়েন্ট বসে আছে। পুরো রুমে পিনপতন নীরবতা, শুধু প্রজেক্টের আলো আর শিহাবের গম্ভীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই শিহাবের ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। শিহাব একবার ফোনের স্ক্রিনের দিকে তাকালো, অচেনা নাম্বার। সে ভ্রু কুঁচকে কলটা কেটে দিয়ে আবার প্রেজেন্টেশন শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই ফোনটা আবার বেজে উঠল। শিহাব এবারও গুরুত্ব দিল না, কারণ এই প্রেজেন্টেশন তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু ফোনটা থামার নামই নেই। এবার যেন বেহেয়ার মতো বারবার বাজতে শুরু করলো। টানা কয়েকবার ফোনের রিংটোন বাজতে দেখে একজন ক্লায়েন্ট একটু বিরক্ত হয়েই বললেন, Mr. Shiab, I think you would pick up the call. It's been ringing continuously. কোনো ইমার্জেন্সি হতে পারে। শিহাব সবার কাছে ক্ষমা চেয়ে বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিল। সে ভেবেছিল কেউ হয়তো বারবার ভুল নাম্বারে কল দিচ্ছে। সে কলটা রিসিভ করে কঠোর গলায় বলল, হ্যালো, কে বলছেন? আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। বারবার ডিস্টার্ব করছেন কেন? সমস্যা কি? ওপাশ থেকে তুরা ডুকরে কেঁদে উঠল। শব্দ কানে আসতেই শিহাবের গলার স্বর কিছুটা নরম হয়ে গেল। তুরা কোনো মতে শ্বাস টেনে আর্তনাদ করে বলল, শিহাব ভাই, আমি তুরা বলছি। আপনি এখনো মিটিং করছেন? এদিকে আরশি আপু যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আরশির খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে শিহাব ভাইয়া। ও ও এখন অপারেশন থিয়েটারে। ডক্টররা বলছে ওর বাঁচার আশা খুবই কম।
তুরার কথাগুলো শোনার সাথে সাথে শিহাবের হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। তার মস্তিষ্কে যেন হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। পুরো কনফারেন্স রুমটা তার চোখের সামনে ঘুরতে শুরু করলো। শিহাবের হাত থেকে দামি ফোনটা নিথর হয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। ওপাশে তুরার কান্নার আওয়াজ তখনও আসছে, কিন্তু শিহাবের কানে তখন কেবল শ্মশানের নীরবতা। ক্লায়েন্টরা তার অবস্থা দেখে স্থির হয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার সিয়াব, ইজ এভরিথিং ওকে? এনি প্রবলেম? শিহাবের ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। সে কোনোমতে বিড়বিড় করে বলল। আরশি, পরক্ষণেই শিহাবের মনে হলো তার বুকের পাঁজরগুলো কেউ একজন হাতুড়ি দিয়ে পিষে ফেলছে। কলিজাটা যেন জ্যান্ত ছিঁড়ে বের করে নিচ্ছে কেউ। সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ল্যাপটপ, ফাইল, ক্লায়েন্ট সব কিছু তুচ্ছ করে সে পাগলের মতো দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে স্টার্ট দিয়ে সে উন্মাদের মতো গতি বাড়িয়ে দিল, কিন্তু খানিক পথ যেতেই তার ভাগ্য যেন তার সাথে নিষ্ঠুর পরিহাস করলো। রাস্তার মাইলের পর মাইল জ্যাম, গাড়ির চাকা নড়ার কোনো নামই নেই। শিহাবের মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছে না। সে গাড়ি ওখানেই ফেলে দরজা খুলে বেরিয়ে এলো। ট্রাফিক জ্যামের মাঝ দিয়েই সে উন্মাদের মতো দৌড়াতে শুরু করলো হাসপাতালের দিকে। পিচ ঢালা তপ্ত রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে তার দম ফেটে যাচ্ছে, কিন্তু থামার নাম নেই। তার মনে হচ্ছিল সে যত দেরি করছে আরশির তত দূরে সরে যাচ্ছে। শিহাব যখন ঘামান্ত শরীরে হাসপাতালের করিডোরে ঢুকলো, তখন দেখলো পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে। শিহাবকে দেখে তুরা ডুকরে কেঁদে উঠল। সে আঙ্গুল দিয়ে অপারেশন থিয়েটারের বন্ধ দরজাটা দেখিয়ে বলল, শিহাব ভাইয়া, আপু ওই ঘরে। আপু আমাদের কারোর সাথেই কথা বলছে না, আপু আর চোখ মেলে তাকাচ্ছে না। তুরার কথা শুনে শিহাবের মাথাটা ভো ভো করে ঘুরে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে অটির দরজার সামনে গিয়ে আছড়ে পড়ল। পাগলের মতো দরজায় লাথি মারতে মারতে চিৎকার করতে লাগলো। আয়ান আর রুদ্র দৌড়ে এসে শিহাবকে জাপটে ধরল, কিন্তু শিহাব তখন জানোয়ারের মতো শক্তি দিয়ে তাদের সরাবার চেষ্টা করছে। সে গলার রগ ফুলিয়ে চিল্লাতে লাগলো, ছেড়ে দে আমাকে। ডাক্তারের বাচ্চারা, তোরা আমার আরশিকে এই ঘরের ভেতরে কেন নিয়ে গেছিস? এখানে তো ধারালো ছুরি দিয়ে মানুষের শরীর কাটে। তোরা কি দেখছিস না আরশির কত কষ্ট হচ্ছে? ওর শরীরটা তো এমনিতেই ছোট, এত ছুরি কাচির আঘাত ও সইতে পারবে না। রুদ্র, আয়ান, ছেড়ে দে বলছি আমাকে। শিহাব নিজেকে সারানোর জন্য মেঝের উপর ধস্তাধস্তি শুরু করলো। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে আয়ান আর রুদ্রের হাত থেকে ছাড়া পাওয়ার আকুতি মিনতি করে বলল, তোদের পায়ে ধরি, আমাকে একবার ভেতরে যেতে দে। আর সে ভেতরে একা খুব কষ্ট পাচ্ছে, আমাকে যেতে দে। তোরা না ছাড়লে আমি সত্যি পাগল হয়ে যাব। আল্লাহর দোহাই লাগে, আমাকে ওর কাছে যেতে দে। রুদ্রের চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। সে শিহাবকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলল, শিহাব শান্ত হ। আরশি গোটের ভিতরে নিয়ে গেছে ওকে বাঁচানোর জন্য। তো এইভাবে পাগলামি করিস না, আমার বোনের কিছু হবে না। আরশি ফিরে আসবে আমাদের মাঝে। কিন্তু শিহাবের কানে তখন কোনো যুক্তি পৌঁছাচ্ছে না। সে উন্মাদের মতো দরজার উপর আছড়ে পড়ছে আর ভেতরের ডাক্তারদের উদ্দেশ্য করে কুৎসিত ভাষায় চিৎকার করছে, এই মাদার চোদের ডাক্তার, আরশির যদি সামান্যতম কষ্ট হয় তোদের আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যদি ওর গায়ে একটা আঁচড় লাগে তবে তোর কবর আমি নিজের হাতে খুঁড়ব। খবরদার বলছি, আমার আরশিকে তোরা কষ্ট দিস না। শিহাবের এই রুদ্ধ মূর্তি দেখে হাসপাতালের করিডোরে এক থমথমে পরিবেশ তৈরি হলো। শান্ত চৌধুরী এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শিহাবের এই পাগলামি দেখছেন। তার মনে বিষণ্ণ এক প্রশ্ন জাগলো, মানুষ কি হারিয়ে গেলেও কেবল সবার কাছে এত দামি হয়ে যায়? যে ছেলে আজ সকালে প্রচণ্ড ঘৃণা আর রাগ নিয়ে মেয়েটাকে মারলো আর কটু কথা শোনালো, সেই ছেলেই এখন আরশির জন্য পাগলামি করছে। মানুষের গুরুত্ব কি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েই বুঝতে হয়? হঠাৎ অপারেশন থিয়েটারের সেই অভিশপ্ত লাল বাতিটা নিভে গেল। দরজা খোলার শব্দ হতেই রুদ্র আর আয়ান শিহাবকে আরো জোরে চেপে ধরল, যাতে সে উত্তেজনায় ডাক্তারকে আক্রমণ করতে না পারে। ডাক্তার ধীর পায়ে বেরিয়ে এলেন। তার মুখটা মাস্ক দিয়ে ঢাকা থাকলেও চোখ দুটো ভীষণ ক্লান্ত আর করুণ দেখাচ্ছে। মাস্কটা খুলতেই দেখা গেল তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আরিফুল খানের বুক দুরু দুরু
অবস্থায় সবার আগে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার আর সি মা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ডাক্তার কোনো উত্তর দিলেন না। তিনি শুধু মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। ডাক্তারকে এভাবে নীরব থাকতে দেখে করিডোরের সবার কলিজা যেন মুহূর্তের জন্য থেমে গেল। রোশনি খান এক বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। শিহাব তখন বাঘের মতো গর্জে উঠে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, এই ডাক্তার, তুই কথা বলছিস না কেন? বল, আমার আরশির সাথে কি করেছিস তুই? কথা বলছিস না কেন? কথা বল, না হলে আমি তোকে এখানে খুন করে ফেলবো। ডাক্তার এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত নিচু স্বরে বললেন, সরি, আসলে মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা কিছুতেই রক্ত জোগাড় করতে পারছি না। মেয়েটার ও নেগেটিভ রক্ত, এই রেয়ার গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা ইতিমধ্যে শহরের অনেক হাসপাতালে খবর পাঠিয়েছি, কিন্তু কোথাও নেই। আর থাকলো তা শহরের শেষ প্রান্তে। ওই জ্যাম ঠেলে রক্ত আনতে আনতে আমরা পেশেন্টে বাঁচাতে পারবো না। ডাক্তারের এই কথা শোনা মাত্র করিডোর জুড়ে কান্নার রোল আরো কয়েক গুণ বেড়ে গেল। শিহাব মুহূর্তের মধ্যেই রুদ্র আর আয়ানের বাঁধন ছিঁড়ে পাগলের মতো ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ল। সে ডাক্তারের কলার শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? আমার আরশিকে বাঁচাতে পারবি না? বাঞ্চোদ, তাহলে তুই ডাক্তার হয়েছিস কেন? এইভাবে মাথা নিচু করে সরি বলার জন্য? আরশির যদি কিছু হয় তোকে তো মারবই, তোর সাথে সাথে তোর এই হাসপাতাল আমি মাটির সাথে মিশিয়ে দেবো। ডাক্তার কোনো মতে নিজেকে সামনে নিয়ে শিহাবকে শান্ত করার চেষ্টা করে বললেন, দেখুন মিস্টার শিয়াব, আমি বুঝতে পারছি আপনি কতটা আঘাত পেয়েছেন, কিন্তু বাঁচানোর আর মারার এখন একমাত্র আল্লাহর হাতের উপর। আমরা তো শুধুমাত্র ওসিলা। আমি তো বলছি মেয়েটার শরীরে থেকে এত বেশি রক্ত বের হয়ে গেছে যে ওর শরীর এখন সাদা হয়ে গেছে। ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু সময় আমাদের হাতে নেই। সবার কান্না থামছেই না, প্রত্যেকের বুক ফেটে যাচ্ছে, কিন্তু এখানে কারো ও নেগেটিভ রক্ত নেই। উপস্থিত সবাই যেন এক অসহায় মৃত্যুর অপেক্ষার প্রহর গুনছে। হঠাৎ রুদ্র পাগলের মতো ডাক্তারের সামনে গিয়ে আর্তনাদ করে বলল, ডাক্তার, আমি রক্ত খুঁজবো। আমি যেভাবেই হোক রক্ত নিয়ে আসবো। আপনি শুধু আমার বটের নিঃশ্বাসটুকু আঁকড়ে ধরুন। ওকে যেতে দিবেন না ডাক্তার। শিহাব ইতিমধ্যে কোনো কথা না বলে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসেছে। সে রাস্তার মাঝখানে উন্মাদের মতো দাঁড়িয়ে পড়েছে, আর যাকে দেখছে তাকেই খামচে ধরছে। পথচারীদের পথ আটকে সে চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো, আমি কি ও নেগেটিভ রক্ত? আল্লাহর দোহাই লাগে, বলেন আপনার রক্ত কি ও নেগেটিভ? কিন্তু সবাই মাথা নেড়ে না বলছে। কারো ও নেগেটিভ রক্ত নেই। শিহাবের চোখ দুটো বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। যে মানুষের সামনে কোনোদিন মাথা নত করেনি, আজ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিখারির মতো রক্ত ভিক্ষা করছে। আয়ান আর রুদ্র আলাদা আলাদা হয়ে বেরিয়ে পড়ল। তারা রাস্তার ধারের দোকানদার থেকে শুরু করে রিকশা চালক সবার কাছে গিয়ে ব্যাকুল হয়ে রক্ত খুঁজতে শুরু করলো। শিহাব দৌড়াতে দৌড়াতে এক সময় ক্লান্ত হয়ে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল। তার চারপাশে হাজারো মানুষের ভিড় আর গাড়ির শব্দ, কিন্তু শিহাবের কানে তখন কেবল শ্মশানের হাহাকার। সে বুক ফাটানো এক চিৎকার দিয়ে বলতে লাগলো, আরশি, প্লিজ ফিরে আসো একটাবার। কথা দিচ্ছি আর কষ্ট দিব না, অনেক ভালোবাসবো তোমায়। প্লিজ ফিরে আসো, এইভাবে আমাকে ফেলে যেও না। আরশি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম আটকে আসছে। আরশি। মুহূর্তেই শিহাব রাস্তার ধারে দু হাত মোনাজাতের মতো তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ, তুমি আমার আরশিকে ভিক্ষা দাও। যদি ওর কিছু হয় তাহলে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেব। তখন কিন্তু তুমি অভিযোগ জানাতে পারবে না। আমাকে একটাবার সুযোগ দাও আরশিকে ভালোবাসার। এইভাবে ওকে কেড়ে নিও না। শিহাব মাথা নিচু করে হাউমাউ করে কেঁদে উঠল। তার চোখের সামনে এখন সিনেমা রিলের মতো ভেসে উঠছে আরশির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। আরশির সেই মিষ্টি দুষ্টুমি, আরশির সেই মায়াবী হাসি মুখ, এইসব স্মৃতি যেন শিহাবের বুকটা এফোর ওফোর করে দিচ্ছে। শিহাব এই প্রথম হাড় ভাঙ্গা সত্যটা বুঝতে পেরেছে। এই পৃথিবীতে আরশি না থাকলে তার চারপাশ একদম শূন্য। আগে কখনো যা মনে হয়নি, আজ তা বিষের মতো নীল হয়ে ধরা দিচ্ছে। শিহাব বুঝতে পারছে তাকে বাঁচতে হলে আরশিকে চাই।
এই জীবনে তার শ্বাস নেওয়ার জন্য হলেও আরশিকে বড় প্রয়োজন। শিহাব কাঁদতে কাঁদতে হঠাৎ নিজের ডান হাতের দিকে খেয়াল করলো। মুহূর্তেই তার চোখের সামনে সকালের সেই বীভৎস ঘটনাটা ভেসে উঠল। এই হাত দিয়েই সে আজ আরশিকে মেরেছে, এই হাত দিয়েই সে তার প্রিয়তমাকে আঘাত করেছে। এক প্রচণ্ড ঘৃণা আর আক্রোশে শিহাবের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে উন্মাদের মতো নিজের হাতটা রাস্তার পিসের উপর সজোরে ঘুষি মারতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এই হাত দিয়ে আজ আমি তাকে আঘাত করেছি, ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে পারলো এই হাতটা নিচের হাত নিষ্ঠুর হতে? আমার মন কিভাবে সায় দিল এটা এই হাতটা তুলতে? বিবেক কোথায় ছিল যে আমাকে থামাতে পারলো না? তাকে না বুঝে মারতে বাধা দিল না? আমি কিভাবে এতটা পাষাণ হয়ে উঠলাম? আজ আমি এই হাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো, একে আমি আস্ত রাখবো না। শিহাবের প্রতিটি ঘুষির আঘাতে রাস্তার তপ্ত পিচ যেন কেঁপে উঠছে। কয়েকবার আঘাত করার পরে তার হাতের চামড়া ফেটে রক্ত বের হতে শুরু করলো। হাতের ভেতর থেকে এক তীব্র যন্ত্রণার ঢেউ খেলে যাচ্ছে, কিন্তু শিহাবের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এক ঘোরের মধ্যে আছে। সে শুধু দেখছে আরশিকে আঘাত দেওয়ার ওই হাতটাকে শাস্তি পেতে। এদিকে রুদ্রের চোখ মুখ রাজ্যের অন্ধকার। সে একটা দোকান থেকে বের হয়ে অন্য দোকানে যাওয়ার জন্য উন্মাদের মতো ছুটছে। শরীরের ক্লান্তি বা রাস্তার ধুলোবালি কোনো কিছুই তার নজর কাটছে না। তার মাথায় শুধু একটাই শব্দ ঘুরছে, রক্ত। ও নেগেটিভ রক্ত না পেলে তার আদরের বোনটা আজ নিভে যাবে। হঠাৎ কারোর সাথে সজোরে ধাক্কা লেগে রৌদ্র ছিটকে পড়ল। সে মাথা নিচু করেই কাঁপা গলায় বলল, সরি ভাই, আসলে আমি খেয়াল করিনি, আমি ঠিক নেই। যার সাথে ধাক্কা লেগেছে সে থমকে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আরে আপনি, আপনার সাথে এইভাবে আবার দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। রুদ্র ঝাপসা চোখে তাকিয়ে দেখলো সেদিনের মেয়েটা, সৃজনী। রুদ্র বিধ্বস্ত চেহারা আর চোখ ভরা জল দেখে সৃজনী চমকে উঠল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনি এভাবে কাঁদছেন কেন? রুদ্র কোনো মতে চোখের পানি মুছে রুদ্র শ্বাসে বলল, আমার বোনের খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর শরীর থেকে সব রক্ত বের হয়ে গেছে। আমি রক্ত খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। সৃজনী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত জিজ্ঞেস করল, বলেন কি, কি গ্রুপের রক্ত লাগবে? ও নেগেটিভ। সৃজনী এক মুহূর্ত দেরি না করে রুদ্রের হাত টেনে ধরে বলল,